স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমি চলে এসেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে। এখানে একটি শিশু নিবাস আছে। এই শিশু নিবাসের নিবাসীরা সবাই প্রতিবন্ধী। এই শিশুরা সমাজের চোখে পরিত্যক্ত। এই অনাথ পরিত্যক্ত শিশুদেরকে এই শিশু নিবাসটি কিভাবে লালন পালন করছে, কিভাবে তারা বেড়ে উঠছে এই প্রতিবন্ধী শিশু নিবাসে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং জানবো ও জানাবো তাদের জীবন কথা। থাকুন দর্শক আমার সঙ্গে। আমি এখন যে রুমটাতে দাঁড়িয়ে আছি সেখানে যে তিনটি শিশুকে আমি দেখতে পাচ্ছি, তিনটি শিশুই তীব্র মাত্রার প্রতিবন্ধী। তাদের দিন রাত কাটে বিছানাবন্দি হয়ে। দর্শক, চলুন জানি তাদের সম্পর্কে। আপা, ওর নাম কি? ওর নাম হচ্ছে আলিফ হাসান। আলিফের বয়স কত? আলিফের বয়স আনুমানিক 3 বছর হবে। আর ওর সমস্যাটা কি আপা? আলিফ হচ্ছে আমাদের সিপির বাচ্চা, সাথে হালকা একটু খিঁচুনিও আছে। আলিফের এখানে আসার পেছনের গল্পটা শুনতে চাই। আলিফ আসছে হচ্ছে আমাদের আলিফ জাকারিয়া, এই দুইজন বাচ্চাই আসছে হচ্ছে আমাদের আজিমপুর বেবি হোম থেকে। সারাক্ষণ সে এভাবেই থাকে, তাই না? ও উঠতে পারে না, ওকে ধরে বসালেও বসতে পারে না, ওর ঘাটটা সোজা করতে পারে না। আর কোমরের যে হাড়টা, এটাও একদম মানে আমরা যাকে বলি একদম নরম হয়ে গেছে। ও কি পাশ ফিরতে পারে না? পাশ ফিরতে পারে না। ওকে যদি হাত দিয়ে পাশ ফিরিয়ে দেওয়া হয় তাহলে ফিরতে পারে, তা না হলে ও এরকম করেই থাকে। আর এই মাঝে মাঝে একটু ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। এবং সারাক্ষণই কি মুখে আঙুল দিয়ে রাখে? হ্যাঁ, সারাক্ষণই না, মাঝে মাঝে এরকম দিয়ে রাখে। তো ম্যাক্সিমাম সময়, যেহেতু প্রতিবন্ধী বাচ্চা, তো দুজনের মধ্যে সম্পর্কটা কিরকম আপনারা বুঝতে পারেন? তারা কি বন্ধু? তারা কি ফিল করে যে তারা দুজন একই রকমের শিশু এক জায়গায় আছে? হ্যাঁ, ওরা এটা বুঝতে পারে। আবার একজনের পাশ থেকে আরেকজনকে সরিয়ে নিলে অনেক সময় যদি দেখা গেলো যে আলিফকে হয়তো আমরা একটু বাইরে বের করি, টিভির সামনে বসিয়ে দিই, তখন জাকারিয়া কিছুক্ষণ হয়তো খেয়াল করে, যখন দেখে যে না, একটা সময় পর্যন্ত সে আর আসতেছেন, তখন সে কান্না করে। ও আচ্ছা। ওদের সাথে ওদের আমরা আসলে ওরা তো বলতে পারে না, তবে মনে হয় ওদের সাথে ওরা বুঝতে পারে, ওদের রেসপন্সগুলো ওরা নিজেরা বুঝতে পারে, যে আমাদের পাশে কেউ আছে, দুইজন দুইজনকে চিনতে পারে, এটা ওরা বুঝতে পারে। দর্শক, চলে যাচ্ছে পাশে বেডে যে শিশুটি রয়েছে তার কাছে। আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম সে মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করে যাচ্ছে এবং একই ভঙ্গিতে সে শুয়ে আছে, কপালে একটা হাত আর কানে একটা হাত দিয়ে। কখনো কখনো কপালের হাতটা এদিকে ওদিকে সরছে, কিন্তু কানে যে হাতটা আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি এখানে, সেখান থেকে নড়াতে দেখিনি। আপা, ওর নাম কি? ওর নাম হচ্ছে মোহাম্মদ সুহানুর রহমান। সুহানুর রহমানের বয়স কত হলো? ওর আনুমানিক বয়স 5 কিংবা 5-এর বেশিই হবে। ও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীও। তার মানে তার সেরেব্রাল পলসির পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধিতাও আছে। আপা, ওদেরকে তিনজনকে খাইয়ে দিতে হয়, তাই না? হ্যাঁ, তিনজনকে বলতে ও শক্ত খাবার খেতে পারে, স্বাভাবিক যে খাবারটা সবই খেতে পারে। আলিফ শক্ত খাবার খেতে পারে, আর জাকারিয়া হচ্ছে কোনো ঝাল জাতীয় কোনো খাবার খেতে পারে না। ওকে হচ্ছে যে গুঁড়া দুধ যেটা, সেটা, ভাত, আর হচ্ছে নর্মাল যে খাবারগুলো, হয়তো ডিম, মাংস, মাছ, সেগুলো ব্লেন্ডার করে ফিডারে দিয়ে দেওয়া হয় ওকে। আর সুহানও একই। সুহান হচ্ছে আপনার শক্ত খাবার গিলতে পারে না, কিন্তু নর্মাল যা খাবার আছে সব কিছু ব্লেন্ডারে করে ফিডার দিয়ে খাওয়ানো হয় ওকে। দর্শক, আলিফ, জাকারিয়া এবং সোহানের জন্য রইল অনেক অনেক স্নেহ, ভালোবাসা, আদর। দর্শক, আমি দেখতে পাচ্ছি সোহান হাত নাড়াচ্ছে। সে কি বিদায় জানাচ্ছে আমাকে? ও কি বুঝতে পেরেছে যে আমি এখন এখান থেকে চলে যাব? সোহান ঘুমিয়ে গেল। আমি ওর পাশে বসে যখন ওর মাথাটা নেড়ে দিচ্ছিলাম,
টের পেলাম একসময় সে ঘুমিয়ে পড়েছে। তবে সোহান ঘুমাচ্ছে কিনা এটা বোঝা খুব মুশকিল, কারণ ওর চোখ দুটো সবসময় বোঝাই থাকে, ওর চোখের গঠনটাই এরকম। আলিফের অনেক খুশি লাগছে, তাকে ধরেছি, তাকে তোলার চেষ্টা করেছি, সে এত খুশি হয়েছে যে নিজের এক মনে হেসে যাচ্ছে। এটা কি বন্ধু? এটা কি বন্ধু? আসো 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 আসো। কি খুশি, কি খুশি করলে উঠে। জাকারিয়ার খিদা লেগেছে, দেখি জাকারিয়া। এই শিশুদের জীবনযাপন পুরোটাই আসলে অন্যের উপর নির্ভরশীল। কেয়ার গিভার এখানে যারা আছে তারাই আসলে তাদের পুরোপুরি দেখাশোনা করেন, খাইয়ে দেয়া, পাশ ফিরিয়ে দেয়া, সব কিছুই। কিন্তু রাষ্ট্র তাদেরকে ফেলে দেয়নি। রাষ্ট্র পরম মমতায় যত্নে তাদেরকে লালন পালন করছে, তাদেরকে বড় করছে, তাদের চাহিদাগুলো পূরণ করছে। সাধুবাদ জানাই রাষ্ট্রের এই মহতী উদ্যোগকে। তারপর এই হচ্ছে আমাদের আরো একজন বাচ্চা। কি নাম ওর? ওর নাম হচ্ছে মোহাম্মদ জিহান। জিহানের বয়স কত এখন? জিহানের বয়স আনুমানিক 6 বছর তো হবেই। আচ্ছা, ও কবে এসেছে এখানে? ও আমাদের এখানে আসছে 7-8 মাস হবে। 7-8 মাস হলো। কোথা থেকে এসেছে সে? ও আসছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিভাবে আসলো সেখানে? ঢাকা মেডিকেল হাসপাতালে ওর যে আপনার ওই সেম সেই রেকর্ড ফাইলগুলো যে ওখানে লেখা শাহবাগ থানার আশেপাশের লোকজনই ওকে পায়, পেয়ে ওর খুব খারাপ অবস্থায় ছিল রাস্তায়। মানে আপনার হয়তো মানে তারা যেটা অনুমান করে যে হয়তো কেউ ভিক্ষা করাচ্ছিল কিংবা এরকম করাচ্ছিল, পাশে রেখে চলে গেছিল। জিহানের তো প্রতিবন্ধিতার মাত্রা অনেক তীব্র, কারণ সে তো তার দুটো পাই ভাঁজ করা, ভাঙা, মানে খিঁচুনিও আছে। ওহো, ইস। ও ঢাকা মেডিকেলে অনেক দিনই ছিল। দর্শক, আপনারা বিছানায় শোয়া অবস্থায় যে শিশুটিকে দেখছেন ওর নাম জিহান, আমি মাত্রই জানলাম। আর আপনারা তো তার অবস্থা দেখতেই পাচ্ছেন, দুটো পাই ভাঁজ করা, এবং এটাও সেরেব্রাল পলসি তীব্র মাত্রার। জিহানের খাওয়া দাওয়া এগুলো শক্ত খাবার ওইভাবে গিলতে পারে না, ওকে আপনার ওই খাবার খেতে পারে নর্মাল যে খাবারটা সেটাই খেতে পারে, কিন্তু সেটা ব্লেন্ডার করে ওই একদম নরম করে সেটা একদম লিকুইড করে খাওয়ানো হয়। খিচুড়িটা কি প্রায় হয় নাকি মাঝে মাঝে হয়? না, খিচুনিটা ওর প্রায় মাঝে মাঝে না, প্রতিদিনই মানে রেগুলারই হয়। ওর একবার দুইবার যদি মানে দিনে একবার দুবার দিনে, খিচুড়ি হ্যাঁ হয়? দিনে 2বার ওর বারবিট, সকালবেলা একবার আছে খিচুনির ঔষধ, রাতে আছে খিচুনির ঔষধ, একবেলা মিস হলেই খিচুনি হয়। আর খিচুনি ঔষধ রেগুলার থাকার পরেও মাঝে মাঝে হয়তো দেখা গেল যে আমরা এখানে কথা বলতেছি, কথা বলতে বলতে দেখবেন হয়তো ওর একটু খিচুনি হচ্ছে, হাতটা টান দিচ্ছে বা পাটা টান দিচ্ছে এরকম। সে খুব সুন্দর করে তাকিয়ে আছে, অর্থপূর্ণ তাকানো। কেমন আছো তুমি? তুমি কেমন আছো এখানে? ভালো আছো তাই না? ভালো আছো? জিহান, কি বাবা? আমার মনে হয় জিহানের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তবে সে হয়তো বলতো যে আমার মা বাবা কোথায়, আমি এখানে কেন, আমাকে আমার মা বাবা কেন ফেলে রেখে গেল, আমি মা বাবার কাছে যেতে চাই, আমি পরিবারে ফিরতে চাই। দেখি তো, আমরা একটু হাত ধরি তো। এই যে কি বাবা, কি বাবা, একটু হাসে, একটু আমি হাসি মুখ দেখি, একটু হাসো তো দেখি জিহান, জিহান একটু হাসো তো দেখি। এই যে হাসছি, এই যে হাসছে জিহান, এই যে হাসছে। কি বাবা, তুমি কি গল্প করছো? সে শক্ত করে আমার আঙ্গুলটাকে ধরে আছে। আমি এখন মানে জোর করে ছাড়াতে হবে যদি আমি এখন এখান থেকে উঠে যেতে চাই। সে হাসতেছে। আমরা জিহানকে গুড বয় বলছি, তো গুড বয় বলছি, জিহান একটা গুড বয়। খুব পছন্দ হয়েছে ওর। সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার হাতটি দিয়ে আমার একটা আঙ্গুলকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে আমি ছাড়াতে পারছি না।
এ বড় কঠিন বাঁধন, মায়ার বাঁধন তো। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সে কিভাবে তার প্রত্যেকটা আঙ্গুল দিয়ে চেপে ধরে রেখেছে আমার আঙ্গুলটাকে, এবং আপা চেষ্টা করছেন তার হাতের এই বাঁধনটাকে, আঙ্গুলের বাঁধনটাকে আলগা করতে। আমার খুব খারাপ লাগছে জিহানের কাছ থেকে সরে আসতে। দর্শক, চাই না জিহান এবং জিহানদের মতো একটি শিশুও মা বাবার আদর সোহাগ বঞ্চিত হয়ে বেড়ে উঠুক। চাই না ওরা অনাথ, পরিত্যক্ত হিসাবে সমাজে পরিচিতি পাক। দর্শক, রাষ্ট্র এই অনাথ, অসহায়, এই প্রতিবন্ধী শিশুদের জন্য যে আশ্রয়ের ব্যবস্থা করেছে, তাদের যেভাবে লালন পালন করছে স্নেহ, মায়া, মমতা দিয়ে, রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রের এই মহতী উদ্যোগকে। প্রতিবন্ধী শিশু নিবাস সত্যি জিহান এবং জিহানদের মতো এমন অনাথ, অসহায়, সমাজের চোখে পরিত্যক্ত এই যে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি ঠিকানা তৈরি করে দিয়েছে, এই যে একটি আশ্রয় তৈরি করে দিয়েছে নিরাপদ, এই যে মায়া মমতায় ঘিরে রেখেছে প্রতিবন্ধী শিশুদের, এই প্রতিবন্ধী শিশুরা বেড়ে উঠছে একটি নিরাপদ ছায়াতলে, তার জন্য রাষ্ট্র আসলেই সাধুবাদ পাওয়ার যোগ্য। দুহাত বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি 3টা বেড এবং 2টো বেডে 2জন শিশু। এই মেয়ে শিশুগুলো দুজনই তীব্র মাত্রার সেরেব্রাল পালসি বৈশিষ্ট্য সম্পন্ন। আমি এখন ওদের সম্পর্কে জানবো। আপা, আমার ঠিক ডানে যে আছে তার নাম কি? নাম হচ্ছে আগমনী। আগমনী, নামটা তো খুব সুন্দর দিয়েছেন। তুমি আগমনী? আগমনীর বয়স কত এখন? আগমনীর আনুমানিক 10 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও কিভাবে আসলো এখানে? ও আসছে হচ্ছে আমাদের এখানে আজিমপুর বেবি হোম থেকে। আজিমপুর বেবি হোমে তো আসলে বেসিক্যালি ওরা এরকম প্রতিবন্ধী বাচ্চা রাখে না, ওরা রাখে অনাথ কিংবা ওরকম ভালো বাচ্চাই রাখে। সেই ক্ষেত্রে ওরা আমাদের এখানে, যেহেতু আমাদের এর আগেও আজিমপুর থেকে কিছু বাচ্চা আসছে, তো এই জন্য আগমনীকে তারা ওইখান থেকে। সমস্যা কি? আগমনী হচ্ছে সিপির বাচ্চা, আর হচ্ছে ওর পাটা হচ্ছে ক্লাব ফুট ছিল, কিন্তু ও যখন যেই বয়সে আমাদের এখানে আসছে তখন ওর ওই পাটা আসলে যে আমরা ঠিক করব সেই সুযোগটা আর তখন ছিল না। আপা, আগমনী তো ক্লাব ফুট, এটা ঠিক হবে না? না, এখন আসলে এটা ঠিক হওয়ার তেমন একটা সুযোগ নেই, কারণ ও যেহেতু হাঁটতে পারে না, আবার তো ও উঠতেও পারে না। সেই ক্ষেত্রে আসলে পায়ে কতটা ভর করে দাঁড়াতে পারবে, ওর হচ্ছে আপনার স্পাইনাল সমস্যা আছে। আচ্ছা, আগমনী, আগমনী ওর হাতেও সমস্যা আছে, কারণ হাত দিয়ে সহজে কিছু ধরতে পারে না, হাতের এই জায়গাটা একটু বাঁকা। এই যে দেখতে পাচ্ছি, এটা দেখতেই পাচ্ছি খুবই টাইট। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আগমনীর হাতটা পুরাটাই কিন্তু এটা বাঁকানো যাচ্ছে না, এবং হাতটা পুরো বাঁকা। তার মানে তার পায়েও সমস্যা, হাতেও সমস্যা, আবার তার মেরুদণ্ডেও সমস্যা, যার কারণে বাচ্চাটা পুরাটাই বিছানায় বন্দি। আর ঠিক পাশে যে বাচ্চাটা আছে আপা, ওর নাম কি? ওর নাম হচ্ছে আনিকা। আনিকাকে দেখছি সে অনেক খুশি, সে সারাক্ষণ মুখ দিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছে এবং একেবারে ঘড়ির কাঁটার মতো ঘুরছে। আর কিছুক্ষণ পরপরই আনিকাকে সোজা করে দিতে হচ্ছে। দর্শক, আমরা যে দুটি শিশুকে দেখলাম, আমার হাতের ডান পাশে যে তার নাম আগমনী, আর আমার হাতের বাম পাশে যে তার নাম আনিকা। সারাক্ষণই বিছানায় বন্দি থেকে তাদের জীবন কাটে এবং তাদের সব কাজ করিয়ে দিতে হয়। এখানে যে কেয়ার গিভার যারা আছেন, যে খালা ওদেরকে দেখাশোনা করেন, উনি তো বোধহয় খাওয়ানো থেকে শুরু করে তাদের মানে পায়খানা, প্রস্রাব সব কিছুই উনি। এই রুমে যে বাচ্চাগুলো আছে, আমার আরো 2টা বাচ্চা আছে এই রুমের সবগুলো বাচ্চাই হচ্ছে একটা বুদ্ধি প্রতিবন্ধী আর হচ্ছে সিপি। তো আমার এই বাচ্চাগুলোর জন্য দেখা গেল যে খালা অনেক সময়, আমি নিজের চোখে যেটা দেখা, যে নামাজ পড়বে, আসছে উজু করে, তখন হয়তো প্রস্রাব করে দিচ্ছে কিংবা টয়লেট করে দিচ্ছে। খালা খেতে বসছে, তখন হয়তো এরকম একটা কিছু করে দিচ্ছে, খালার সাথে সাথে রেখে সেটা আবার পরিষ্কার করতেছে। ও যে এত নড়াচড়া করে সাথে সাথে হয়তো জায়গাগুলো আবার নষ্ট করে ফেলবে। তখন খালারা কিন্তু ঘৃণা করেন না,
কারণ খালারা এই বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতোই ভাবেন এবং নিজের সন্তানের মতোই যত্ন করেন, লালন পালন করেন এবং প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে তারা কখনো দ্বিধা করেন না। এখানে যারা কেয়ার গিভার হিসাবে কাজ করছেন এই খালাদের প্রতি রইল আমার শ্রদ্ধা সালাম, কারণ তাদের থেকে শেখার অনেক কিছু আছে। রক্তের সম্পর্কে না হয়েও তারা এই শিশুগুলোকে বুকে তুলে নিয়েছে এবং তাদের সেবা যত্ন করে যাচ্ছে। আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিবন্ধী শিশু নিবাসের মেট্রন ফাতেমা জান্নাতকে। দর্শক, আরও অনেকগুলো শিশু রয়েছে এই প্রতিবন্ধী শিশু নিবাসে। এবার তাদের সাথে পরিচিত হবার পালা। এখন চলে যাব তাদের সাথে পরিচিত হতে। আপা, কোথায় যাব এখন? জি আপা, চলেন। অনেক ভালো থাকো। হ্যাঁ, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, এই প্রতিবন্ধী শিশু নিবাসের অনেক শিশুই কিন্তু গানও গাইতে পারে, আবার নাচও করতে পারে। তারা আজকে আপনাদেরকে গান গেয়ে শোনাবে, নাচ করে দেখাবে। তাহলে আর দেরি কেন, আমরা প্রথমে একটা গান শুনে নিই। আর গানটা পরিবেশন করছে লামিয়া জান্নাত। লামিয়া, আমরা কোন গানটা শুনবো? গাও তো। আমি আজকে বলি সুন্দর নয় আমার মায়ের মুটো, আমি লাভকে বলি মিষ্টি নয় আমার মায়ের মুটো, মাঝে আমার কি সেরা। দর্শক, আমার পাশে আরও দুজন বন্ধু অপেক্ষা করছে, ওরা নাচ দেখাবে, ওরা নাচবে, আমরা দেখবো সবাই। দুহাত বাড়িয়ে দাও। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। নাচেন ভালো সুন্দরী, মাথেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী, মাথেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে, একবার হেলিয়া দুলিয়া পড়ে, নকে সরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে, নকে সরের ফুল দাই, নকে সর। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। দুহাত বাড়িয়ে দাও। ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে, শাল পিয়ালের বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে, শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক। দুহাত বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, এখন আমি চলে এসেছি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রুহুল আমিন খানের অফিসে এবং আমি এখন জানবো এই প্রতিবন্ধী শিশু নিবাস, এই যে ওনারা তৈরি করলেন, এই যে কার্যক্রম পরিচালনা করছেন, এই বিষয়গুলো নিয়ে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবন্ধী শিশু নিবাসের কার্যক্রম কবে থেকে শুরু হলো? প্রতিবন্ধী শিশু নিবাসের কার্যক্রম 2014 সাল থেকে শুরু করেছি। আপনাকে যেটা বলি যে আমাদের শিশু নিবাসটির কার্যক্রমের মতো শুরু হয়ে ছোটোমণি নিবাসের আদলে, সেখানে যেহেতু আমাদের প্রতিবন্ধী বাচ্চা থাকে না, সেখানে তাদেরকে আলাদা করে এই শিশু নিবাসী চালু করা হয় 2014 সালে। প্রতিবন্ধী শিশুদের লালন পালন তো এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। ছোটোমণি নিবাস যেগুলো আছে সেখানে সাধারণ শিশুরা বা নিউরোটিপিক্যাল শিশুরা আছে, আর এখানে আছে হলো সবাই
নানা ধরনের প্রতিবন্ধিতায় যারা। তো এই ধরনের শিশুদেরকে সাপোর্ট দিতে গিয়ে অনেক বেশি জনবল প্রয়োজন। সেক্ষেত্রে আসলে 8 জন কেয়ার গিভার কি যথেষ্ট বলে আপনি মনে করেন? এটা যথেষ্ট এই মুহূর্তে না হলেও আমরা কিন্তু আসলে আমাদের শিশু ছিল মাত্র 30 জন 30-32 জন ছিল। হঠাৎ করে আমাদের এই মাসেই কয়েকজন বেড়ে গেছে। আমরা চিন্তা করছি দ্রুত আরও কয়েকজন কেয়ার গিভার নেব। এটা থেকে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা এই প্রতিবন্ধী যে বাচ্চাদের নিয়ে যে শিশু ইনভেস্ট করেছি, এটা মূলত আমাদের ফাউন্ডেশনের যে অর্থ আছে সেখান থেকে আমরা ব্যবহার করে থাকি। সুতরাং আমরা নিজেরাই এটা তৈরি করতে পারবো, আমাদের এখান থেকে আমরা কেয়ার গিভার নিতে পারবো। আমাদের যে কেয়ার গিভার যারা আছে তারা কিন্তু মোটামুটি প্রশিক্ষিত, তো এবং আমরা নিজেরাও তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি এই মুহূর্তে জানতে চাই যে এই প্রতিবন্ধী শিশু নিবাস তৈরি করার পেছনের গল্পটা। আচ্ছা, আপনি জানেন যে আমাদের এখানে যে শিশুরা আসে তারা আসলে পরিত্যক্ত। আমরা জানি না তাদের অভিভাবক আছে কিনা, পিতামাতা আছে কিনা, কিন্তু আমরা তাদের ট্রেস পাই নাই। আমাদের কাছে আদালতের মাধ্যমে, থানার মাধ্যমে, হাসপাতালের মাধ্যমে আসে। তাদেরকে আমরা পরিচর্যা করে থাকি। এখানে যথেষ্ট মায়া মমতার মাধ্যমে, হোমলি পরিবেশে, এবং তাদের থাকার ব্যবস্থাটাও খুবই সুন্দর। আপনারা দেখছেন নিশ্চয়ই যে এখানে খুব সুন্দর ভবনের মাধ্যমে আমরা তাদেরকে রাখি। এখানে বিছানা, খাট এবং অন্যান্য সুযোগ সুবিধা, খেলনা যা লাগে সেগুলো দেওয়া হয়। ইভেন টেলিভিশন দেওয়া হয়েছে এখানে, যে তারা যেন ওখানে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। মাঝে মাঝে তাদেরকে বের করে আনার চেষ্টা করা হয়, মাঠে নিয়ে আসে তাদেরকে একটু প্রকৃতির মধ্যে রাখার চেষ্টা করা হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে একটি প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র আছে আমাদের এই বিল্ডিংয়ে। সেখানে আমাদের যে থেরাপি সহকারী যারা আছে অথবা আমাদের কনসালটেন্ট যারা আছে, তাদেরকেও আমরা সপ্তাহে একদিন ওখানে পাঠিয়ে তাদের চেক আপ করাই। এছাড়াও যদি কোনো কারণে কোনো শিশু অসুস্থ হয়ে থাকে, আমাদের অ্যাম্বুলেন্স আছে একটা, সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আমাদের যে প্রতিবন্ধী শিশুরা আছে ওদের তো চ্যালেঞ্জ অনেক, ওদের লালন পালনটাও অনেক বেশি চ্যালেঞ্জিং। তাদের চিকিৎসা সেবাটাও আসলে নিয়মিতভাবে দিতে হবে, থেরাপি সেবা, এটা আপনিও জানেন। তো সেক্ষেত্রে আসলে ওই চিকিৎসা সেবাটা নিয়মিতভাবে দেওয়ার জন্য আপনারা কী করছেন? এই ভবনের মধ্যেই আমাদের প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র আছে। এখানে আমাদের থেরাপি সহকারী আছে, কনসালটেন্ট আছে, ক্লিনিক্যাল আছে, তাদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু যেহেতু তারা প্রতিবন্ধী, তাদেরকে সবসময় আনা নেওয়া করা যাচ্ছে না। সুতরাং তাদের কাছে যেই আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি। আমার একটা প্ল্যান আছে যে নিচে এটারই একটা শাখার মতো নিচে একটা রুম, ওখানে কিছু যন্ত্রপাতি দিয়ে আমরা ওখানে একজন থেরাপি সহকারীকে ওখানে সেট আপ করবো এবং এই মাসে এটা করবো। আমার এটা প্ল্যান আছে যে একজন থেরাপি সহকারী ওই বিল্ডিংয়ের নিচেই রাখবো, যদিও পাশাপাশি, তারপর ওই বিল্ডিংয়ের নিচে রাখবো। এই যে প্রতিবন্ধী পরিত্যক্ত শিশুরা এখানে লালন পালন করছেন, এদের ভবিষ্যৎটা কি? এদের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবতেছি যে আসলে এদের এক্সিট প্ল্যানটা আমাদের কাছে এখনও নাই। আমরা একটা গাইডলাইন তৈরি করতেছি, কিন্তু এটা সত্যি যে তারা একেবারেই প্রাথমিক পর্যায় থেকে এসে এখানে 10-12 বছর 20 বছর আমাদের এখানে 17-18 বছর বয়স পর্যন্ত আসে। তাহলে এদের জন্য পরবর্তীতে কী হবে এই জিনিসটা আমরা নিয়ে ভাবছি। আমরা যেমন চিন্তা করছি একটা, যে আমাদের একটা শিশু আছে এখানে, এটা 18 বছর হয়ে গেছে, সে বাক প্রতিবন্ধী, তার অন্যান্য সব সুবিধা ভালো আছে, কিন্তু বাক প্রতিবন্ধী। আমরা চিন্তা করছি তাকে কেয়ার গিভার হিসেবে প্রশিক্ষণ দিয়ে দেবো, দেওয়ার পরে তাকে এখানেই চাকরি দেবো। চাকরি দিয়ে তখন তার কিন্তু আরও একটা সামাজিক সম্মান আসবে এবং হয়তো এমন হতে পারে যে তার বিয়ে শাদীও হতে পারে। তো সেই দিকে নিয়ে যাব। আর বাকি যারা আছে, যাদের অত এই ধরনের অবস্থা নাই, একেবারেই প্রতিবন্ধী, তারা মুভ করতে পারতেছে না, সেই ক্ষেত্রে তাদের এক্সিট প্ল্যানটা কী হবে সেটা আমাদের এখন নির্ধারণ করা নাই। যেহেতু আমরা একটা গাইডলাইন তৈরি করছি, গাইডলাইন তৈরি করলে আমরা তখন এটা ওইভাবে ব্যবস্থা নেব। প্রতিবন্ধী শিশু নিবাসে যে হারিয়ে যাওয়া শিশুগুলো রয়েছে, তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমরা এই মুহূর্তে কিছু করতেছি না। যেটা করতেছি, আমরা যে গাইডলাইন করব, সেই গাইডলাইনের মধ্যে আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়ে গেছে এরকম, যে আমরা এমন হতে পারে যে আমরা প্রতি মাসে অথবা 2 মাসে অন্তর অন্তর আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমরা হয়তো তার পরিচিতি তুলে ধরে আমরা জানতে চাইব, বা ফেসবুকে যে এর কোনো অভিভাবক আছে কিনা বা পিতামাতা আছে কিনা। যদি পাওয়া যায় তাহলে তাদেরকে প্রপার প্রসেসে তাদের কাছে ফেরত দেবো, আর না হলে আমরা রাখবো। যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, তাদেরকে আমরা থাকা, খাওয়া, পড়া যা লাগে সব কিছু আমরা করবো। এটা ওদের স্কুলিংয়ের একটা ব্যাপার আছে। কিছু শিশু হয়তো স্কুলে যেতে পারবে, কিন্তু আমি জানলাম যে ওরা আসলে স্কুলে যাবে কিভাবে, কারণ ওদের তো পরিচয়পত্র নাই। সুবর্ণ নাগরিক কার্ড যেটা, সেই কার্ডটা নাকি ওদেরকে দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে ওদের যেহেতু জন্ম নিবন্ধনের কোনো কাগজপত্র নেই, কে মা কে বাবা, তাদের নাম কি, কিছুই জানে না। সেক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা সমাধানে আপনি কি ভাবছেন? না, আমরা দেখবো এখানে আমাদের যে শিশুরা আছে আসলে স্কুলে যাওয়ার উপযোগী খুব কম আছে। যদি থাকে 2-1 আমরা সেটা চেষ্টা করে দেবো। সেটা আমাদের দপ্তরের পরিস্থিতিতে তাদেরকে আমরা স্কুলে ভর্তি করাতে পারবো, এবং আমাদের ক্যাম্পাসে যেহেতু স্কুল আছে, আমাদের এটা কোনো সমস্যা হবে না। আমরা আমাদের শিশু নিবাসের বর্ডার নাম্বার দিয়ে তাদের এখানকার পরিস্থিতি দিয়ে আমরা ভর্তি করিয়ে তাদের পড়ালেখাটা চালিয়ে দিতে পারবো।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন তাদের সবার একটা করে পরিচিতি তৈরি করেছেন স্পেশাল, যে স্পেশাল পরিচিতির মাধ্যমে তারা স্পেশাল কিছু সুযোগ সুবিধা পাবে। সুবর্ণ কার্ডটা সেই কাজটাই করে থাকে, গোল্ডেন সিটিজেন বলা হয় বাংলাদেশের তাদেরকে। তো সেক্ষেত্রে এই শিশুরা, এই পরিত্যক্ত প্রতিবন্ধী শিশুরা, তারা কি একটা সুবর্ণ নাগরিক কার্ড পাবে না? হ্যাঁ পাবে। তাদের এই বিষয়টা আমরা গাইডলাইনে নিয়ে আসবো। গাইডলাইনে নিয়ে এসে যদি আমরা করতে পারি যে তার ঠিকানা হলো আমাদের শিশু নিবাস জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, এই ঠিকানা দিয়ে তাদেরকে আমরা হয়তো এটা ভবিষ্যতে আমরা এই চিন্তা করবো যে তাদের সুবর্ণ কার্ড দেওয়া যায় কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আর দর্শক, আমরা চাই না একটি শিশুও পরিত্যক্ত হিসাবে, পরিচয়বিহীন হিসাবে বেড়ে উঠুক। সবাই বাংলাদেশের নাগরিক, সবাই এই রাষ্ট্রের সন্তান এবং প্রত্যেকেরই একটি পরিচয় থাকবে। এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নিশ্চয়ই এখানে এই প্রতিবন্ধী শিশু নিবাসে আশ্রয় পাওয়া প্রত্যেকটি প্রতিবন্ধী শিশুর একটি নির্দিষ্ট পরিচয় দেবেন, সেই প্রত্যাশায় রাখছি। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, আজ যখন এই প্রতিবন্ধী শিশু নিবাস থেকে বিদায় নিচ্ছি, মনটা ভারাক্রান্ত। কারণ যাদের কাছ থেকে বিদায় নিলাম, ওদের কাছ থেকে বিদায় নেওয়া একদমই সহজ না। আমার অনেক কষ্ট হচ্ছে। ওরা যখন আমাকে বিদায় জানাচ্ছে, মনে হচ্ছে ছুটে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরি। আজকে এতটা আনন্দের সাথে তাদের দিনটা কাটলো, তাদের খুশি, তাদের আনন্দ আমাকে ছুঁয়ে গিয়েছে। দর্শক, এই অনাথ, অসহায়, এই প্রতিবন্ধী পরিত্যক্ত শিশুরা আজ যে আশ্রয়টা পেয়েছে, এটা রাষ্ট্রের উদ্যোগে হয়েছে। সরকার আমাদের এই অসহায়, প্রতিবন্ধী, এই পরিত্যক্ত শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় দিয়েছেন, তাদের সেবা যত্ন করার জন্য সাপোর্ট দিয়েছেন। তাদের ঠিকানা ছিল না, তাদেরকে ঠিকানা দিয়েছেন। সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। চুয়াল্লিশটা প্রতিবন্ধী বাচ্চার জন্য রয়েছে 8 জন কেয়ার গিভার। এটা আসলে যথেষ্ট নয়। যদি এই কেয়ার গিভারের সংখ্যা বাড়ানো যায়, তবে এই প্রতিবন্ধী শিশুরা আরেকটু সাপোর্ট পাবে এবং এই কেয়ার গিভাররাও একটু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। পাশাপাশি এই প্রতিবন্ধী শিশু নিবাসের জন্য যে সরকারি বরাদ্দ, সেটা যদি আরেকটু বাড়ানো যায়, তবে মনে হয় এই প্রতিবন্ধী শিশুরাও ভালো থাকবে এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য যে কেয়ার গিভাররা আছেন তারাও ভালো থাকবেন। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় রেখে উপযুক্ত পদক্ষেপ নেবেন। সরকারি এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজে আমরা সবাই যারা আছি, তারা সবাই এগিয়ে এসে এই প্রতিবন্ধী, অসহায়, পরিত্যক্ত শিশুদের দায়িত্ব নেব, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন।